আচ্ছা, আজকে আমরা যেটা সলভ করব সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই ইউনিটের ফিজিক্সের, শুধুমাত্র ফিজিক্সের যতগুলো প্রশ্ন আছে সেখান থেকে ফিজিক্সের একদম লেটেস্ট যেটা 23-24 ছিল না লাস্টেরটা, 23-24 সেশনে যারা পরীক্ষা দিয়েছে, 23-24 যারা পরীক্ষা দিয়েছে তাদের ফিজিক্সের কোশ্চেন কেমন আসছিল সেটা নিয়ে। হ্যাঁ, প্রথম যে কোশ্চেনটা এটা আসছে হলো নিউটনের বলবিদ্যা থেকে, নিউটনিয়ান থেকে। কোশ্চেনটা ছিল যে 200 গ্রাম ভরের একটি বস্তুকে 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের কেন্দ্র হতে ইউ মিটার পার সেকেন্ড বেগে গোলকটির উপরিতলে পৌঁছাতে 0.2 সেকেন্ড সময় লাগে। গোলকটি পৃষ্ঠে অবস্থান করলে বস্তুটির উপর কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে বা কী পরিমাণ বল প্রয়োগ করতো সেটা চেয়েছে। আচ্ছা, তো এটা আমাদের সে একটা গোলক, এটা গোলকের কেন্দ্র। আচ্ছা, তো বলছে যে একটি বস্তু এর কেন্দ্রে অবস্থিত, কেন্দ্র থেকে, তার মানে এই যে বস্তুটা কথা বলা হচ্ছে যে এম ইকুয়াল টু, এই যে বস্তুটা এর ভর হচ্ছে এম ইকুয়াল টু কত, 200 গ্রাম। আমরা লিখতে পারি হচ্ছে 0.2 কেজি। ওকে, আর ব্যাসার্ধ, এই যে গোলকাসি স্ফিয়ারটা, এই স্ফিয়ারের যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে হচ্ছে আর ইকুয়াল টু হলো 2 মিটার। ওকে, এটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এবং উপরিতলে পৌঁছাতে যে সময় লাগবে সেটা দেওয়া আছে। উপরের তলের দিকে যে নিক্ষেপ করা হয়েছে সেই বেগটা হচ্ছে ইউ, আর এখানে যে সময় লাগে এই জায়গায় পৌঁছাতে সেই সময়টা হলো টি ইজ ইকুয়াল টু 0.2 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানকার যে হাইটটা সেটা কিন্তু এর ব্যাসার্ধের সমান হবে, তার মানে এখানকার যে এইচটা, এইচ কার সমান হবে, আর এর সমান হবে, এইচ ইজ ইকুয়াল টু আর, যেখানে এইচ ইকুয়াল টু হবে 0.2, শুধুমাত্র 2 মিটার। ওকে, এটাই আমাদের কনসেপ্ট এখানকার। তাহলে কোনো বস্তুকে আমরা উপরের দিকে দিব, আমরা গালিলিওর সূত্র জানি, সেখান থেকে আসবে হলো এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। উপরের দিকে নিক্ষেপ করার কারণে এই ইকুয়েশনটা এসেছে। যদি এখানে নিচের দিকে পড়তো তাহলে এখানে প্লাস হতো, শুধুমাত্র ত্বরণের জন্য। আর পৃথিবীর জন্য যেহেতু আমরা যে ব্যবহার করি, তো পৃথিবী না, এটা একটা গোলক কল্পনা করা হয়েছে, এটার জন্য আমরা নতুন ত্বরণ যেটা সেটাকে এ ধরে নিয়েছি। ওকে, সলভ করার সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে আগে ইকুয়েশনকে জেনারেট করে নেওয়া, যেই জায়গাতে আমরা শুধুমাত্র ভ্যালুগুলো ইনপুট দেবো এবং অ্যান্সার পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে এটাকে জেনারেট করার চেষ্টা করি। তাহলে প্রথমে যদি হাফ অফ এটি স্কোয়ারকে রাখি তাহলে আমরা পাবো হচ্ছে ইউটি এপারে যাবে, তো নেগেটিভ এপার গেলে চেঞ্জ হয়ে যাবে, ইউটি মাইনাস এইচ হবে। আর একে যদি রাখার চেষ্টা করি তাহলে আমাদের ইউটি মাইনাস এইচ রয়ে যাবে এবং এই হাফ যে উপরে টু গুণ হয়ে যাবে আর টি স্কোয়ার নিচে এসে ভাগ হয়ে যাবে। ওকে, এখন আমরা একটু ভালো বসাইতে থাকবো। আচ্ছা, আমরা কেন এদিকে যাচ্ছি সেটা একটু বলি। আমাদের কোশ্চেনে বলা ছিল যে আমাদেরকে বল বের করতে হবে। কি বের করতে হবে? বল, এফ। তো আলটিমেটলি আমরা এফ ইজ ইকুয়াল টু এম এটা ইনপুট দিতে যাবো, এই জন্য আমরা এই কাহিনী করলাম। ওকে, তাহলে আমরা এখানে একটু ভালো ইনপুট দিতে থাকি, দেখা যাক কি হয়। আর তার আগে এটাও করতে পারি, যেটা এখান থেকে রেখে দিতে পারি এইভাবে, পরে যে ক্যালকুলেশন করতে পারি। আমরা এখানে একটু ভালো বসাই, 2 ইউ থেকে যাবে ইন্টু হচ্ছে 0.2 মাইনাস এইচ, এইচের ভ্যালু কত হবে, এখানে হবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 0.2 স্কোয়ার। ওকে, আচ্ছা, এতটুকু ভালো, আমরা এভাবে রেখে দিলাম। এবার এফ ইজ ইকুয়াল টু আমরা এম এ ক্যালকুলেট করব। এম এ যখন ক্যালকুলেট হবে এম এর ভ্যালুটা হবে 0.2, আর এর ভ্যালুটা তো এই পাশে আছে, সরাসরি এখানে নিয়ে এসে বসাই দেবো। সেটা হচ্ছে 2 ইন্টু ইউ ইন্টু 0.2 মাইনাস 2 ডিভাইডেড বাই 0.2 উপর হোল স্কোয়ার। ওকে, তাহলে এই যে 0.2 একটা থেকে এখানে থেকে শুধুমাত্র 0.2। ওকে, আচ্ছা, এবার একটু দেখি এটা কীভাবে কী করা যায়। এটা একটু, আচ্ছা, একটু এর আগে একটু বলে নিই, আমরা একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই 2 এটাকে কিন্তু লেখা যায় হচ্ছে 0.5। তেমনই 1 ডিভাইডেড বাই যদি 5 থাকে এটাকে লেখা যায় হচ্ছে, ঠিক বললাম? হ্যাঁ, 1 ডিভাইড 5 হলে 0.2 লিখতে পারি। তো এখানে হচ্ছে 0.2 আছে, এখানেও 0.2 আছে, তার মানে আমরা এখানে 2 লিখতে পারি। এখানে ইউ এটাকে আমরা 1/5 লিখতে পারি, মাইনাস 2, আর এখানে হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 5। আচ্ছা, একটু, সেটা হচ্ছে এটা 2, এখানে ইউ বাই 5 হয়ে যাবে, মাইনাস 2 হবে, এখানে 1 ডিভাইডেড বাই 5 হবে। ওকে, তারপর আমরা এটা গুণ করে দেবো ভেতরে, তাহলে কী হয় দেখা যাক, হবে হচ্ছে 2 ইউ ডিভাইডেড বাই 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 1/5। ওকে, এবার একটু আমরা এখানে লসাগু করব, তাহলে হয় হচ্ছে 5 নিব,
থাকবে হচ্ছে টোয়াইস ইউ -20 ডিভাইডেড বাই 1/5। ওকে, তো 5 ক্যান্সেল আউট হয়ে যায়, আলটিমেট অ্যান্সার হয় আমাদের টোয়াইস ইউ -20। যেহেতু এটা আমরা বল বের করেছি, তাহলে বলের একক কী হবে? নিউটন হবে। ঠিক আছে, তো এটা আমাদের যে অপশান ছিল একটার সাথে আমাদের যায় না। আমাদের এ নাম্বার যে টেন্সার ছিল সেটা হচ্ছে ইউ নিউটন, তারপরে ছিল ইউ স্কোয়ার ডিভাইডেড 10 আর নিউটন, 10 নিউটন এবং কোনোটি নয়। তার মানে এখানকার যেহেতু কোনোটার সাথে ম্যাচ করছে না, তাহলে এটার অ্যান্সার হবে কোনোটি নয়। ক্লিয়ার? আচ্ছা, সব থেকে বড় বিষয় যে এরকম ম্যাথ যদি দেখা যায়, যেটা একটা মোটামুটি বড় ম্যাথ, পড়তে অনেক সময় লাগছে, আর জ্যামিতির কোশ্চেনে দেখা যায় যে 80টা এমসিকিউ থাকে, 80টা এমসিকিউ থাকবে, সময় থাকবে 55 মিনিট। সো প্রত্যেকটা এমসিকিউর জন্য আমরা 1 মিনিট করেও সময় পাবো না। এক্ষেত্রে এগুলোর বিষয় যেটা, সেটা হচ্ছে যে খুব দ্রুত করার প্র্যাকটিস করতে হবে অ্যান্সারগুলো, হ্যাঁ, যাতে করে অল্প সময়ের মধ্যে এগুলো খুব সহজে করা যায়। এই জন্য যেগুলো এক কথায় অ্যান্সার থাকে, যেমন এই যে নিচেরটায় দেখবো আমরা এক কথায় অ্যান্সার হবে, একটু কম পরিশ্রম করে হয়ে যাবে। তো এগুলো করে আগে যেগুলো সহজ সেগুলো আগে করে একটু টাইম বাঁচাইতে হবে, যাতে করে এই বড় ম্যাথগুলো একটু সময় নিয়ে করা যায়, লাইক 1 মিনিটের মধ্যে করা যায়। ঠিক আছে, আর হ্যান্ড ক্যালকুলেশনের জন্য একটু টেকনিক্যাল ওয়েতে একটু সলভ করতে হবে, যেটা মোটামুটি দেখা গেল। আরও সামনে দেখবো। আচ্ছা, আমরা পরের সমস্যাটা একটু দেখি। বলা হচ্ছে নিচের কোণটি হচ্ছে পীড়নের মাত্রা। কি বলছে? পীড়নের মাত্রা। আচ্ছা, তাহলে পীড়নকে আমরা জানি, পীড়ন এক প্রকারের চাপ, ঠিক আছে, যা বিকৃতি ঘটায় আর কি। তাহলে পি ইজ ইকুয়াল টু চাপ, চাপের ইকুয়েশন হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত যে বল, তাকে কি বলা হয় যেন? চাপ বলা হয়। ঠিক আছে, আর এই চাপটা যদি বিকৃতি ঘটাতে সাহায্য করে, তাহলে সেই চাপটাকে আমরা কি বলবো? পীড়ন বলবো। ঠিক আছে, তাহলে পীড়ন আর চাপ সিমিলার টাইপ জিনিস। তো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তাহলে কোনো কিছু যদি আমরা কখনো একক বা মাত্রা যেটাই বের করতে বলুক না কেন, আমরা সরাসরি তার ইকুয়েশনটা লিখবো, তারপরে আমরা তার এককের দিকে যাবো। তাহলে এককের জন্য আমরা ক্ষুদ্রতম ভাবে ভাঙবো, কতদূর ভাঙা যায়। এফ ইজ ইকুয়াল টু এফকে ভাঙা যায় এম এতে, আর একে ভাঙার প্রয়োজন নয়, এ রাখলাম আমরা। ওকে, এবার এদের ইউনিটগুলো বসানোর চেষ্টা করব। ভরের একক কেসি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। এটা ক্যান্সেল হয়ে যায়, মিটার থাকে, তাহলে এখানে হবে কেজি, মিটার উপরে চলে যাবে, তাহলে মিটার ইনভার্স, আর এখানে থাকবে হলো সেকেন্ড ইনভার্স 2। আচ্ছা, এখন বলি যে এটা হচ্ছিল আমাদের ইউনিট বের করা। যদি কখনো বলে যে মাত্রা বের করতে হবে, তাহলে শুধুমাত্র কেজি, এই কেজি ওয়ার্ডটা কার একক কেজি? ভরের একক কেজি। তাহলে ভরের ইংলিশ কি? ম্যাস, MASS, ম্যাস। তো সেখানকার ক্যাপিটাল লেটারটাকে নেওয়া হয়। এম কার একক? লেন্থ, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে এইটার ক্যাপিটাল লেটার কোনটা? এল এর, LENCTH, লেন্থ। তো এই ক্যাপিটাল লেটারকে নেওয়া হয়। আর সময় অনুরূপভাবে এখানকার টাইমের জন্য টি নেওয়া হয়েছে। তাহলে অনুরূপভাবে আমরা কেজির পরিবর্তে এম, এম এর পরিবর্তে যেটা মিটারের পরিবর্তে এল, এবং এস এর পরিবর্তে টিকে ইনপুট দিয়ে দেবো। তাহলে এই জায়গায় যদি ইনপুট দিই একটু, তাহলে হয় হচ্ছে আমাদের এম এল ইনভার্স 1, এস ইনভার্স 2, সরি, এম এল ইনভার্স 1 এবং পি ইনভার্স 2, এবং আমরা জানি মাত্রা সমীকরণকে একটা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয়। তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড পীড়নের মাত্রা সমীকরণ। ওকে, আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছি, যেটাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। যেগুলো দেখাবো সবগুলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রত্যেকটা কোশ্চেন, শুধুমাত্র লাস্টে একটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন দেখাবো। তো এই কোশ্চেনে দেখা যাচ্ছে যে বলা হয়েছে সরল দোলক নিয়ে, পদার্থের গাঠনিক ধর্ম যেটা, সেই চ্যাপ্টার থেকে সরল দোলক নিয়ে কোশ্চেন করছে। তো হ্যান্ড ক্যালকুলেশন যে ক্যালকুলেটর ছাড়া সম্ভব, এটা একদম খুবই এটা বোঝার জন্য খুব উপযুক্ত একটা ম্যাথ। আর সবথেকে বড় কথা, আবার দেখা যায় যে অনেক সময় কোনো প্রবলেমে অতিরিক্ত পরিমাণ ভালো দেওয়া থাকে, যে ভালোগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা দেখব যে এখানকার যে পিণ্ডের ভর দেওয়া আছে, সরল দোলকের মাথায় যে বব বা পিণ্ড ঝোলানো থাকে, সেইটার ভর দেওয়া আছে, এটা একদমই আমাদের কাজে লাগবে না, ক্যান্সেল আউট হয়ে যাবে। তো একটু সলভের দিকে যাওয়া যাক। হ্যাঁ, তো একটা সরল দোলক একটু আঁকানোর চেষ্টা করি। আচ্ছা, এটা সেই জায়গা যেখানে আমাদের হচ্ছে সরল দোলকটা ঝুলানো ছিল। মনে করি যে এই জায়গাটা সরল দোলকটা ঝুলানো আছে। এটা যদি দোলানো হয়, তাহলে এটা মনে করলাম ম্যাক্সিমাম সে দুলতে দুলতে এই জায়গাতে উঠছে, এই হাইটে উঠছে, তাহলে এই জায়গাতে উঠছে। তাহলে সে কোথা থেকে উঠছে? তার সাম্যাবস্থান লেভেলটা ছিল এইটা, এই জায়গা থেকে কতটুকু উপরে উঠছে? তাহলে দেখা যায় যে এতটুকু উপরে উঠছে। তো এই বরাবর যদি আমরা একটা দাগ দিতে পারি, তাহলে দেখতে পারবো যে সে এই জায়গা থেকে এইচ পরিমাণ উপরে উঠছে, এইচ পরিমাণ উপরে উঠছে। আর এটা হচ্ছে ওকে, তাহলে পুরোটা যদি এক্স হয়, দৈর্ঘ্যের তো কোনো দূরত্বের কোনো পরিবর্তন ঘটবে না। যদি এটা এক্স হয়, পুরোটাও এক্স,
তখন এক্স থেকে যদি এইচ বাদ যায় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব থাকবে এক্স মাইনাস এইচ। আমরা যদি একটি পয়েন্ট দেই এ বি সি ডি, এরকম পয়েন্ট দিলাম তাহলে একটু বোঝা যাবে ভালো করে। আর বলা হচ্ছে যে ভারসাম্যের অবস্থান থেকে, এটা ভারসাম্য অবস্থান, এখান থেকে গোলকের পিণ্ডের কৌণিক বিস্তার হলো 30 ডিগ্রি। তার মানে এই জায়গা থেকে যে ম্যাক্সিমাম হাইটে উঠতে তার কৌণিক বিস্তার ঘটে সেটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু ভালো আমাদের দেওয়া আছে। তো একটু বলি, যেখানে দেওয়া আছে সর্বোচ্চ বেগ, একটা পিণ্ড এই পজিশনে যখন দোলন দিয়ে এখান থেকে ছেড়ে দেওয়া হয়, বেগ ধীরে ধীরে বাড়তে বাড়তে এই জায়গায় সে সর্বোচ্চ বেগটা হয়। তার মানে কোনো কিছু সর্বোচ্চ গতিশক্তিটা আমরা এখানে পাবো। আচ্ছা, আমরা শক্তি সংরক্ষণশীল নীতি অনুযায়ী এখান থেকে আমরা জানতে পারি যে সর্বোচ্চ অবস্থান যেখানে আমরা এখানে সর্বোচ্চ বেগটা পাবো, এই অবস্থানে তার গতিশক্তি সর্বোচ্চ হবে। এখানে তার গতিশক্তি যেটা হবে সর্বোচ্চ, কিন্তু এখানে তার বিভব শক্তি কত হবে? 0। এই জায়গায় তার বিভব শক্তি কত হবে? হাইস্ট হবে, কিন্তু তার এখানে যে যখন স্থির অবস্থায় থাকে একদম যে পয়েন্টে বেগ শূন্য হয়ে যায় সেই জায়গায় তার ইকে কি হয়ে যাবে? 0 হবে। তার মানে এখানে হচ্ছে ইকে 0, বাট ইপি হচ্ছে ম্যাক্স। আর এই জায়গায় হচ্ছে তার ইকেটা হবে ম্যাক্স, ইপিটা হবে 0। ওকে, তো এই দুটোর সাম কিন্তু মোট শক্তি কিন্তু দেখা যায় যে একই রকম হবে। এই জন্য এই জায়গায় বলা হয় যে এই জায়গার জন্য সর্বোচ্চ গতিশক্তি যেটা, এটা হবে এখানকার এই ম্যাক্সের সমান হবে, ইপি ম্যাক্সের সমান। তাহলে এই কোয়েশ্চেনে আমরা লিখতে পারবো যে হাফ অফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জি এইচ, এই কন্ডিশনের জন্য। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পারবো যে এম এম ক্যান্সেল আউট হয়ে যায়। আলটিমেটলি আমরা এখান থেকে বের করব এইচের ভ্যালুটা। এইচ ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই 2 ছিল, জি এসে ভাগ হয়ে যাবে, হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ওকে, একটু ভ্যালুটাকে ক্যালকুলেট করে রাখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ভি স্কোয়ার মানে হচ্ছে আমার 6.3 দেওয়া আছে একটা দশমিক ভ্যালু, তার উপর স্কোয়ার মানে 6.3, এরকম স্কোয়ারকে আমরা এভাবে ভেঙে লিখলাম ক্যালকুলেশন সুবিধার্থে, জানি না ক্যালকুলেশন কোন দিকে যাবে। 9.8। ওকে, একটু যদি ভাবার চেষ্টা করি তাহলে এখান থেকে দেখা যায় যে 6 যদি হতো তার স্কোয়ার হতো 36, তো এখানে 3 আছে, তার মানে একটু বেশি হবে। তো আমরা একটা পূর্ণ সংখ্যা ধরার চেষ্টা করলাম যেটা 40, অ্যারাউন্ড এরকম কাছাকাছি যাবে। 9.8কে যদি আমরা 10 ধরে নিই তাহলে এখানে আসে হচ্ছে 20। এখানেও একটু বেশি ধরে নিয়েছিলাম, এখানেও একটু বেশি ধরে নিয়েছি। অ্যাভারেজ দুই সাইডে ভাগফল কি বাড়াই দিছি, এটা একই ব্যালেন্স করবে অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আনার জন্য। তো একটা ক্যালকুলেশানে যদি আমরা কম বেশি ধরি অ্যান্সারটি একটু কম বেশি হয়, তো অপশানে ভালোগুলো এইভাবেই দেওয়া থাকে যে একটার থেকে আরেকটার তুলনায় অনেক বেশি ডিফারেন্স থাকে, তো এইখান থেকে আমরা অ্যান্সার সহজেই বেছে নিতে পারবো কোনটা অ্যান্সার। তাহলে এইখান থেকে আমরা পাবো হচ্ছে 2। অ্যাকচুয়ালি 2 না, হয়তো 2 থেকে একটু কম হবে অথবা 2 থেকে একটু বেশি হবে এরকমই, হ্যাঁ, কিন্তু আমরা ধরে নিলাম যে আসলে 2। আমরা ক্যালকুলেশনে খুব বেশি ডিফারেন্স আমরা করি নাই, যেহেতু আমাদের ক্যালকুলেটর দিবে না, অ্যাপ্রক্সিমেটলি আমরা এই জায়গাতে রেখে দিলাম। ওকে, তো এখন আমরা যদি এইটার দিকে একটু তাকাই, এখানে একটা ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, যেটা এখানকার মান হচ্ছে 90 ডিগ্রি। তো এইটাতে যদি আমরা cos থিটা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই cos 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? x মাইনাস এস ডিভাইডেড বাই অতিভুজ কত এখানকার জন্য? x। ওকে, এই জায়গায় cos 30 এর মান কত যেন? √3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে এখানে? x মাইনাস এইচ ডিভাইডেড বাই এক্স। একটু আমরা আড়াআড়ি গুণ করে দিই, ধরে নিই পুরোটা একটা জিনিস, তাহলে কত হবে? √3 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স, কিছু নাই, নিচে 1 ধরে নিয়েছিলাম, আর ইকুয়াল টু হবে x মাইনাস এস। ওকে, বা আমরা এইভাবেও গুণ করতে পারি যে এখানে x cos 30 মানে এই যে cos 30 মান √3/2 দেন x, যেভাবে ক্যালকুলেশন করতে পারি, সমস্যা নেই। এটা ক্যালকুলেশন করার সময় আমার মাথায় যেভাবে আসবে আমি চেষ্টা করবো সেভাবে সলভ করার, দ্যাটস ইট। দেন আমরা এক্সটাকে এবার, তো √3x ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স ছিল, তো একটা মাইনাস ছিল, তো ওই মাইনাসটাকে আউট করার জন্য তার অপোজিট কাহিনীটা করতে হবে। তার মানে আলটিমেট এটাই সে মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু এটা থেকে এটা মাইনাস দিব, তখন ওটা ব্যালেন্স হয়ে যাবে। এক্স মাইনাস √3/2x ইকুয়াল টু হলো এস। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা এক্সকে কমন নিতে পারি,
1 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এইচ। ওকে, আচ্ছা এবার আমরা এক্সকে রাখবো, তাহলে হবে হচ্ছে এইচ ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। ওকে, আবার এইচ লসাগু করবো, একটু দেখা যাক কী হয়। লসাগু করে হবে 2, আর এটা হচ্ছে 1 মাইনাস, তো এটা লসাগু 2 হয়ে যাবে, 2 মাইনাস রুট ওভার 3 হবে, 2 উপরে চলে যাবে। তো এই সির ভ্যালু আমরা বের করে রাখছিলাম 2, এখানে একটু বসাই দিই, তাহলে এটা উপরে চলে যাবে, এখানে গুণ হবে, তাহলে কত হবে 4 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3। ওকে, এখন মনে হচ্ছে যে ক্যালকুলেশনটা অনেক কঠিন, একটু সহজ, একটু দেখা যাক, আমরা একটু বলি, একটু ধীরে ধীরে শিখব। রুট ওভার 3 মানে হচ্ছে 1.73, এটা মুখস্থ রাখতে হবে। রুট ওভার 2 মানে হচ্ছে 1.41, এটাও মনে রাখতে হবে। যেখানে দেখব 0.2 সেখানে 1/5 লেখার অভিজ্ঞতা থাকতে হবে। আমরা যেখানে দেবো 0.5 সেখানে 1/2 লেখার মতো অভিজ্ঞতা রাখতে হবে। যেখানে দেখব 3/4 সেখানে আমরা 0.75 দেখলে আমরা এইভাবে ভগ্নাংশ আনবো। তাহলে ভগ্নাংশ ফর্মে যদি নিয়ে আসি ফ্র্যাকশানে, তাহলে আমাদের ক্যালকুলেশন করাটা সহজ হবে। তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে রুট 3 মানে লেখা যায় হচ্ছে 1.73। ওকে, তাহলে একটু দেখি, আমরা এই যে 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 1.73, ওকে, বিয়োগ করলে হয় 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 1.73, 0.27 হওয়ার কথা, 0.27 হওয়ার কথা, আমরা লিখলাম হচ্ছে 0.25। ওকে, 0.25। আচ্ছা, 0.5 মানে লেখা যায় হচ্ছে 1/, কত বললাম, 2 বললাম। তো এটারও অর্ধেক করবো, এটার অর্ধেক করলে কত হয়, 0.25 হয়, তখন এটারও অর্ধেক হয়ে যাবে, এটার অর্ধেক কত হয় 1/4, তার মানে এটাও মনে রাখতে হবে 0.2 মানে 25 মানে 1/4। ওকে, তাহলে এখানে একটু দেখি, এই জায়গাতে আমরা 4 ডিভাইডেড বাই 0.25কে 1/4 লেখা যায়, তো 4 তো উপরে গুণ হয়ে যাবে, যদি আমরা একটু আড়াআড়ি গুণ করে দিই তখন এটা হয়ে যাবে 16। তো আসলে 16 না, কারণ আমরা তো এখানেও কম ধরেছিলাম, তো এখানে একটু দেখি 0 পয়েন্ট আমাদের এটা 2 বিয়োগ করে 0.27 হওয়ার কথা, তো সেখানে আমরা 5 লিখেছি, একটু কম বেশি করেছি যাতে করে আমরা ফর্মে নিয়ে যেতে পারি। এখানে যদি আমরা অ্যাকচুয়ালি 7 রাখতাম তখন আমাদের ক্যালকুলেটারের প্রয়োজন ছিল, বাট আমাদের সুবিধার্থে এটা রাখছি, তো এটা দেখে গেছে যে 16 হয়েছে। তো এটার যে অপশানগুলো ছিল সেটার দিকে একটু তাকাই, যতদূর সম্ভব মনে পড়ে 15 ছিল, তারপরে 20 ছিল, 10 ছিল, এরকম ভালো ছিল। তো এখানকার মধ্যে আমরা 16 বের করার পরে দেখতেই পেলাম যে সব থেকে নিয়ারেস্ট ভালো যেটা সেটা হচ্ছে 15। তো এখানকার অ্যান্সারটা হবে 15। চেষ্টা করব এগুলো বাকি সব ম্যাথের ক্ষেত্রে, যেমন এই যে নিচেরটা একটু ছোটো ম্যাথ, তার নিচেরটাও ছোটো ম্যাথ, সে ছোটো ম্যাথগুলো আগে করা, তারপরে এটা যেহেতু একটু বড় অপেক্ষা কিন্তু একটু সময় নিয়ে বুঝে, আর সব থেকে বড় ব্যাপার আগে কনসেপ্টও জানতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এসব ইকুয়েশন জেনারেট করতে পারবো না, আর ক্যালকুলেশন করে করে এমন অবস্থায় যেতে হবে যেন এই যে ভ্যালুগুলো রুট 3 মানে 1.73, রুট 2 মানে 1.41, 0.2 মানে 1/5, এই ভ্যালুগুলো যেন আপনিতে বোঝা যায়। ওকে, আচ্ছা, নিজের একটা ম্যাথ দেখব, যেই ম্যাথগুলো আমাদের জাহাঙ্গীরনগর যে কি লেভেলের বেসিক থেকে কোশ্চেন করে এটা খুব ভালো করে বোঝা যায়। এখানেও দেখব যে আমরা এখানে একটা ম্যাথ দেখলাম যে 50 গ্রাম, যেটা এটার কোনো প্রয়োজনই পড়লো না ক্যালকুলেশনে। এই জায়গাতেও দেখব যে আমাদের 4 মিটার পার সেকেন্ড কোনো কাজে লাগবে না, 8 মিটার কোনো কাজে লাগবে না, মানে ভ্যালু দেওয়া আছে, এসবের আমার কোনো প্রয়োজন নাই। ওকে, দেখি, বলছে যে 1 কেজি ওয়েট বল প্রয়োগ করে কোনো বস্তুকে 4 মিটার পার সেকেন্ড বেগে এত উচ্চতায় ওঠানো যায়, বস্তুটির ভর কত? ওকে, আচ্ছা এইটার দিকে একটু তাকাই, 1 কেজি তার মানে কি বস্তুটার ভর দেওয়া না, এই যে ওয়েট দেওয়া আছে, এই ওয়েটটার মানে হচ্ছে ওজন। 9-10 থেকেই একটা জিনিস বোঝানোর চেষ্টা করা হয় যে ভর আর ওজন কখনো এক না, ভর আর ওজন কখনো এক না। যদি বলা হয় যে, আচ্ছা মনে করা হলো যে রহিমের ভর 10 কেজি, 10 কেজি, এখন পৃথিবীতে তার ওজন কত? কোথায়? পৃথিবীতে। তাহলে পৃথিবীতে তাহলে ত্বরণ কত?
তার মানে আমি ওজন বের করবো, এটা তার ভর দেওয়া ছিল m, এখন তার ওজন বের করব, এটার জন্য আমাদের এই 10কে 9.8 দ্বারা গুণ করতে হবে, দ্যাটস ইট আসে 98, আর এটার ইউনিট হচ্ছে নিউটন। তার মানে ভরের একক হচ্ছে কেজি এবং ওজনের একক আলাদা করে পাচ্ছি আমরা নিউটন। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে যদি আমরা কখনো ভর থেকে নিউটনে যাই, কেজিতে ওজনে যাই, তার মানে জি দ্বারা গুণ করতে হবে। আর যদি কখনো নিউটন ইউনিট থেকে কেজির দিকে আসি অথবা ওজন থেকে আমরা ভরের দিকে আসি, তখন আমাদের জি দ্বারা ভাগ করতে হবে। ওকে, এখন অ্যান্সারের দিকে যাওয়া যাক। বলা হচ্ছে এত কেজি ওয়েট, তার মানে এটা ওজন দেওয়া আছে। তো এই ওজনটাকে আমরা 1 কেজি ইন্টু 9.8 দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 9.8 নিউটন। এটাকে কেজি বানাতে হবে, তো এটা পৃথিবীর জন্য, তাহলে আমরা এটা ওজন ধরে নিলাম। তাহলে এর ভর কত হবে? আমরা বললাম যে ওজনকে যদি আবার 9.8 দ্বারা ভাগ করি, তাহলে আমরা 9.8 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু 1 কেজি। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে সরাসরি যদি এখানে বলা থাকে যে 1 নিউটন ওজন বা 1 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তু কীরকম করা যায়, বস্তুটির ভর কত, তাহলে নিউটন যখন বলা আছে তখন ওখান থেকে আমরা কী বের করতে পারবো? তার ভরটা বের করতে পারবো। আমরা এটা বের করেছি, অ্যান্সার ছিল সরাসরি 1000 গ্রাম। খুবই ইজি একটা ম্যাথ, যেগুলা এই ভ্যালুগুলো শুধুমাত্র আমাকে ডিসক্রাইব করার চেষ্টা করবে, কিন্তু ওইদিকে আমার তাকানোই যাবে না। যেহেতু দেওয়া আছে ওজন, আমার ভরে যেতে হবে। তাহলে ওজনটাকে আমরা আসলে যেভাবে এটা ওয়েট লেখা থাকলে, আমাদের এখানে যদি 2 লেখা থাকতো, 5 লেখা থাকতো, সেক্ষেত্রে আমরা 9.8 দ্বারা গুণ করে আগে ওজনে নিতাম, দেন 9.8 দ্বারা ভাগ করতাম। এটার একটা রিজন হলো যে যদি এটা পৃথিবী না হয়ে অন্য জায়গার কোনো চিন্তা কথা হতো, কোনো একটা নির্দিষ্ট স্ফিয়ার বা নির্দিষ্ট কোনো একটা প্ল্যানেট যেখানকার জির ভ্যালু দেওয়া থাকতো, তখন আমাদের এই জি দ্বারা 9.8 দ্বারা অন্য কোনো জি এর ভ্যালু দ্বারা হয়তো করতে হতো, ভাগ করতে হতো। এই জন্য জাস্ট এই ফর্মেট দেখানো, ঠিক আছে? ওকে, এখানে পরের ম্যাথে একটু দেখি। বলা হচ্ছে যে একটি চলন্ত রেলগাড়িতে 200 নিউটন বল প্রয়োগ করলে তার বেগ 2000 মিটার পার সেকেন্ড হয়। বলা হচ্ছে রেলগাড়িটির একক সময়ে কৃতকাজের হার কত? একক সময়ে কৃতকাজের হার। আচ্ছা, কোশ্চিনটা সরাসরি আমার কাছে ক্ষমতা চাইতে পারতো, সরাসরি ক্ষমতা বলে না, বলছে একক সময়ে কৃতকাজের হার। আবার এখানে আমার থিওরি লাগছে, থিওরি আমাকে বলে যে একক সময়ে কৃতকাজের হারকে কি বলা হয় যেন? ক্ষমতা বলা হয়। তার মানে আমার কাছে পি চেয়েছে। তো কৃতকাজ এখানকার একটা হাইলাইটেড পয়েন্ট, সবার এই ডাব্লুর দিকে দৌড়াবে, যে ডাব্লু কীভাবে বের করা যায়। কিন্তু এখানে ডাব্লু চায় নাই, কোশ্চিন খুব ভালো করে প্রত্যক্ষ করলে দেখতে পারবো এখানে ক্ষমতা চেয়েছে। তার মানে আমরা এই পি এর যে ইকুয়েশন জানি, পি ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই টি, এই ইকুয়েশন ফর্ম করবো। তো এইটা দিয়ে আমরা দেখি যে এখানকার তো ডাব্লুও দেওয়া নাই, এখানকার আমার হচ্ছে টিও দেওয়া নাই। ওকে, তাহলে কি করা যায়? তো এই কোয়েশ্চেনের দিকে খুব ভালো করে তাকাই, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু লিখতে পারি। আমরা জানি যে মোটরের যখন আমরা ক্ষমতা বের করতাম mgh ডিভাইডেড বাই টি করতাম, জাস্ট ডাব্লুর পরিবর্তে আমরা mgh লিখতে পারতাম, ঠিক আছে? তো আমরা যদি ডাব্লুর পরিবর্তে mgh লিখতে পারতাম, আমরা তো ডাব্লু ইজ ইকুয়াল টু fsও লিখতে পারি ডিভাইডেড বাই টি। ওকে, আচ্ছা, তারপর কারণ আমার বল দেওয়া ছিল, আমি এই জন্য fs-এ গেছি। এবার fs লেখা যায়, fকে যদি একটু সাইডে রেখে h বাই টিকে এভাবে লিখি, তাহলে দেখতে পাই যে এটা f, আর এই যে একক সময় স্মরণের পরিবর্তন হারকে বেগ বলা হয়, সো বেগ ভি। তার মানে ক্ষমতার আরেকটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি fv। ওকে, তার মানে এখানে আমরা হচ্ছে f এর ভ্যালু হচ্ছে 200 নিউটন ইন্টু তার বেগ হচ্ছে 2000, ঠিক আছে? 2000 মিটার পার সেকেন্ড। সেখান থেকে 2 দুগুণ হবে 4, আর 10 টু দি পাওয়ার 0 কয়টা আছে? 5টা, তাহলে 10 টু 5। আর চেয়েছে ক্ষমতা, ইউনিট কি হবে? ওয়াটে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা একটু দেখি। লেখা আছে যে পারদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে 28.5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কোয়ার হলে তার সংনম্যতা কত? আচ্ছা,
আমরা যে পারদের আয়তন গুণাঙ্ক, এই আয়তন গুণাঙ্ককে বলা হয় অসংলগ্নতা। কি বলা হয়? অসংলগ্নতা। ওকে, যেমন আমরা জানি যে পরিবাহিতা এর বিপরীত হলো রোধকত্ব। বিপরীত হচ্ছে রোধকত্ব। যার রোধ বেশি হবে তার পরিবাহিতা কম হবে, যার পরিবাহিতা বেশি হবে তার রোধ কম হবে, এরকম। তার মানে আমরা এগুলো সম্পর্ক হলো ইনভার্স টাইপের, যে অসংলগ্নতা, কিন্তু চেয়েছে কি সংলগ্নতা, তার মানে পরস্পরের বিপরীত। এখন আমার তো অসংলগ্নতা দেওয়া, আমার সংলগ্নতা বের করতে হবে। তার মানে সংলগ্নতা হবে 1 ডিভাইডেড বাই অসংলগ্নতা, ঠিক আছে? সংলগ্নতা ইকুয়াল টু হবে 1 ডিভাইড বাই অসংলগ্নতা। এটা তো দেওয়া আমার কত, 28.5 ইন্টু 10⁹9। ওকে, একটু ক্যালকুলেট করার চেষ্টা করবো। আর এটা সরাসরি শুধুমাত্র 10-এর পাওয়ার, যেটা 10-এর পাওয়ার দেখেই অ্যান্সার করা যায়। 10-এর পাওয়ার দেখে অ্যান্সার করা যায়। একটু দেখা যাক কীভাবে। 10-এর পাওয়ারটা হবে 10⁹9 আছে, তার আগে আমরা এটাকে কাজ করতে পারি একটু 1 ডিভাইডেড বাই, যদি 2.85 লেখার চেষ্টা করি তাহলে এটা 10⁻10 হয়ে যায়, 10 হয়ে যায়। ওকে, এখন এই যে এইটা আছে, এটাকে যদি আমরা একটু 3-এর মতো চিন্তা করি, 0.15-এর ব্যবধানে এটা 3 হয়ে যেত, আমরা 3 ধরে নিলাম, তাহলে 1/3। 1/3 সমান কি লেখা যায়? 0.333 এরকম লেখা যায়, ইন্টু এটা উঠে যাবে 10⁻10 হবে। এখন দশমিক ভ্যালুটা এক ঘর নেব স্ট্যান্ডার্ড ফর্মে, তাহলে 3.33 ইন্টু 10⁻11 হবে। ওকে, আচ্ছা এইটা, তাহলে এইটা হলো, তাহলে ইউনিটটা কি হবে? উল্টা হয়ে যাবে, মিটার স্কোয়ার হয়ে যাবে আর পার নিউটন হয়ে যাবে। ইউনিটটাও চেঞ্জ হয়ে যাবে, একদম পরস্পর বিপরীত। জাস্ট এটা ইনভার্স, হাতে করার জন্য কিভাবে করা যায় এটা। তো অপশানে এইটার যে এক্স্যাক্ট মান আমরা 3 না নিয়ে করলে আসলে উত্তর হবে 3.33 জায়গায় 50 হতো, আর 10⁻11 ঠিক আছে। এখন অপশানে ছিল আমাদের এইটা একটা, 10⁻11 একটা, 10⁻+11 একটা, যেটা কখনোই সম্ভব না, 10⁻−9 একটা, 10⁻9 একটা। তার মানে আমাদের শুধুমাত্র 10-এর পাওয়ারের কথা চিন্তা করলেও কি হয়ে যায়, আমরা অ্যান্সার করতে পারবো যে 10-এর পাওয়ার আমাদের কত আসছে, 10⁻−11। তার মানে আমরা অ্যান্সার একটা অ্যাপ্রক্সিমেটলি বের করে সেটা দিয়ে আমরা অপশান টেস্ট করে এটা খুব সহজে অ্যান্সার করা যায়। ক্লিয়ার? এখন বলা হচ্ছে যে একটি 20তলা দালানের প্রতিটি দালানের উচ্চতা, প্রতিটি তলার উচ্চতা, এটা একটি 20তলা ভবন। বলা হচ্ছে যে প্রতিটি তলার উচ্চতা হচ্ছে 4, তার মানে টোটাল যে হাইটটা সেটা হবে 4 মিটার করে হলে কত হচ্ছে এটা, প্রত্যেকটি তলার হাইট, তাহলে 20তলা ভবন, তাহলে কত হবে 80 মিটার। তো এটা কোথায় যেন আটকা পড়ে, বলছে দালানটির ছাদ থেকে নিচের দিকে পড়ে, একটি বস্তু দালানটির ছাদ থেকে এই পয়েন্ট থেকে নিচের দিকে পড়ে কিন্তু দ্বিতীয় তলায় আটকে যায়। দ্বিতীয় তলা মানে সে 8 মিটার হাইটে আটকে যায়, 8 মিটার। কতটুকু নেমে আসে? 72 মিটার। ওকে, বলা হচ্ছে বস্তুটির সর্বোচ্চ বেগ এত অর্জন করলে বস্তুটির ভর কত। ঠিক আছে, আচ্ছা এটা একটা কনসেপচুয়াল জিনিস, একটু বোঝা যাক। সেটা হলো বস্তুটির ভর চেয়েছে। আচ্ছা, পরন্ত বস্তুর সূত্র হলো, গ্যালিলিও দিয়েছে 3টা। গ্যালিলিও প্রথমটা ছিল যে স্থির অবস্থান থেকে বিনিবাদে পরন্ত সকল বস্তু, সকল, এটা ভরের উপর ডিপেন্ড করছে না, সকল বস্তু সমান সময়, হ্যাঁ একই জায়গা থেকে যদি ছেড়ে দেয় সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা ছিল প্রথম। মানে এইখানে আমাদের ভরকে কনসিডার করা হয় না। ঠিক আছে, যে সেটা ইট হবে, একটা ইটকে যদি আমরা ছেড়ে দিই আর একটা যদি অপর দিকে একটা পালককে ছেড়ে দিই, যদি সেটা বায়ুশূন্য স্থান হয়, বাহ্যিক বাধা না থাকে, তাহলে সেটা একই সময় পড়বে। এটাই হলো গ্যালিলিও কনসেপ্ট ছিল।
আচ্ছা, আর আমরা যে ইকুয়েশনগুলো দাঁড় করে সবগুলো ওই গ্যালিলিওকে কেন্দ্র করে, গ্যালিলিওর ইকুয়েশন যেটা সেগুলোকে কেন্দ্র করে মানে ইকুয়েশনগুলো বের হয়। আচ্ছা, তাহলে ভরের উপর ডিপেন্ড করছে না। তৃতীয় ইকুয়েশন যেন কি যেন ছিল, যে নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, আর একটা ছিল নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, এরকম ছিল। প্রথম ইকুয়েশন যেটা ছিল কন্ডিশন, তার ভরের উপর ডিপেন্ড করে না, তার মানে ভর কত এর উপর ডিপেন্ড করে তার বেগের কম বেশি হবে, এটা কখনো হয় না। তার মানে এটা একটু অসঙ্গতি সম্পন্ন কোশ্চেন, অসঙ্গতি সম্পন্ন বা পর্যাপ্ত পরিমাণ আমার কাছে ভালো বা ক্লু দেওয়া না এটা সলভ করার জন্য। ক্লিয়ার? ওকে। আচ্ছা, পরে একটা ম্যাথ দেওয়া আছে যেটা হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এটা টোয়াইস আই ক্যাপ এবং কে ক্যাপ। ওকে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এই ভেক্টর এবং এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তার মানে আমরা জানি যে আমরা যদি cos থিটা লিখি তাহলে এটা যদি এ ধরে নিই, এ ভেক্টর ধরে নিই, তাহলে এ ভেক্টর ডট আমাদের সি ভেক্টর হয়। ওকে, সি ভেক্টর হয়। তাহলে আমরা এটা cos 90 বুঝতে পারতেছি, এটা cos 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ইকুয়াল টু হবে এটা ডট করলে এটা ডট করলে হয় টোয়াইস এক্স মাইনাস ওয়াই। ওকে, আর এখানকার কে ভ্যালু নাই, তার মানে এটা জিরো হয়ে যাবে। সো এখানে আসে টোয়াইস এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু জিরো, দ্যাটস ওয়াই টোয়াইস এক্স ইজ ইকাল টু ওয়াই। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। ওকে, এখন বলা হচ্ছে যে একক ভেক্টর, নিচে একক ভেক্টর কোনটি, এই একক ভেক্টর যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমার বের করতে বলছে, তার মানে এ একটা একক ভেক্টর। ওকে, তো একক ভেক্টর এর ভেক্টরের মান বের করব, তাহলে মান বের করতে গেলে কি করতে হয়, তিনটার এক্স ওয়াই জেড এর যে টার্মগুলো সেগুলো স্কোয়ার করতে হয়, জেড এর টার্ম নাই, সো আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো একক ভেক্টরের মান হচ্ছে 1, সো এখান থেকে আমাদের বের হয় এক্স এর উপর স্কোয়ার, এবং এই যে এখান থেকে আমরা পাইলাম ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স, এখানে বসাই দেব, তাহলে হবে হলো 4x স্কোয়ার। তাহলে আলটিমেটলি হয় হচ্ছে রুট ওভার 5x স্কোয়ার, এক্স স্কোয়ার এটি কেটে যাবে আর রুট ওভার 5 থাকবে, রুট ওভার 5x থাকবে, এবারে 1 থাকবে, তো এক্স ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 5। এক্স এর ভ্যালু পাইলাম, আর ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে, শুধু ওয়াই ইকুয়াল টু হবে টোয়াইস এক্স। ওকে, তাহলে 2 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 5, এই যে এখান থেকে বের করছি এই জায়গা থেকে, সেটা এখানে ইনপুট দিলাম, তাহলে হবে 2 ডিভাইডেড বাই রুট ওভার 5। এখন এটা এখানে ইনপুট দিই, তাহলে এ ভেক্টর যে একক ভেক্টর সেই ভেক্টরটা পাওয়া যাবে, তাহলে এ ভেক্টরটার মান হবে এক্স এর ভ্যালু যদি বসাই দিই তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 5 আই ক্যাপ প্লাস জে এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার 5 জে ক্যাপ। ওকে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, পরবর্তী ম্যাথ, আমরা 9 নম্বর ম্যাথে চলে আসছি। যতগুলো ম্যাথ করেছি সবগুলোই কিন্তু হচ্ছে 2023-24 সেশনের পরীক্ষার কোশ্চেন। ওকে, সবগুলোই এসেছিল কোনো একটা শিফটে, প্রত্যেকটা শিফটে কোশ্চেনগুলো এমনভাবে হয় যে একটা টপিক থেকে কোশ্চেন করলে সবগুলো শিফটে কোশ্চেন ওই টপিক থেকেই হয়, যেন কোশ্চেনের ব্যালেন্সটা ঠিক থাকে। ওকে, এরকমভাবে কোশ্চেন করা হয়। তো আমরা টপিক দেখব, আর প্রতি বছর একটা ইউনিভার্সিটি সবসময় একই জায়গা থেকে কোশ্চেন করা হয়, একই টপিক থেকে কোশ্চেন করা হয়, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা সিমিলার প্যাটার্ন। ওকে, তো আমরা দেখি এটা কোথা থেকে অ্যান্সার করা হয়েছে। ওকে, বলা হচ্ছে যে একটা বস্তুর ভর দেওয়া আছে এবং এর চক্রপতির ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা চক্রপতির ব্যাসার্ধকে জানি আমরা কে দ্বারা ডিনোট করা হয়। ওকে, যে আমাদের টোটাল ভর যেটা আমরা হচ্ছে টোটাল ভর ক্যাপিটাল এম ধরি, সেই এম থেকে আমাদের হচ্ছে যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্সটা হবে যে আমার ঘূর্ণ নক্ষত্রের দূরত্ব, সেটাকে চক্রপতির ব্যাসার্ধ বলা হয়। ওকে, তাহলে আমার কাছে তাহলে এই যে আমার এম এর ভ্যালুটা দেওয়া হচ্ছে 1 কেজি, কে এর ভ্যালুটা আমার দেওয়া, বৃত্তাকার চাকার কৌণিক ত্বরণ বলেছে, কি বলেছে, কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণকে কি দ্বারা ডিনোট করা হয় যেন, আলফা দ্বারা ডিনোট করা হয়। আর কৌণিক বেগকে কি দ্বারা ডিনোট করা হয়, ওমেগা দ্বারা। ভুল করা যাবে না, এটা কৌণিক ত্বরণের কথা বলেছে, সো আলফাই হবে। ওকে, এখন দ্বন্দ্বের মোমেন্ট চেয়েছে, কি চেয়েছে, চাকাটির দ্বন্দ্বের মোমেন্ট। আচ্ছা,
চাকাটির দ্বন্দ্বের মোমেন্টকে আসলে ট্যাও বলা হয়, ঠিক আছে। ট্যাও কি? ট্যাও হচ্ছে ঘূর্ণন বল, ঘূর্ণন বল। ওকে, তার মানে আমরা যদি একটু দেখি যে এটা আমাদের একটা হচ্ছে সাইকেল এইদিকে যাচ্ছে, তো এর উপর কোনো একটা বল প্রয়োগ করা হয়েছে, সেই বলের মানটা আমার বের করতে হবে। তাহলে আমরা সাইকেলের ভর দ্বারা গুণ করব, সাইকেলটা কত ত্বরণ আছে সেটা দ্বারা গুণ করব, তার মানে এম এ দ্বারা গুণ করব, তাই তো এফ। কিন্তু চাকার ক্ষেত্রে যে ঘূর্ণন যে বল সেটা বের করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে এটাও ইজ ইকাল টু, আমরা দুভাবে বের করতে পারি, আর ক্রস এফ, এখান থেকে পাই হচ্ছে আর এফ সাইন থিটা। যদি মধ্যবর্তী কম দেওয়া থাকে তখন আমরা এইসব ইকুয়েশন দিয়ে সলভ করি। তো এইখানে যেটা দিয়ে সলভ করতে হবে সেটা হচ্ছে এরকমভাবে, টাউ ইজ ইকাল টু হয়, আমরা এফ ইজ ইকাল টু এম এ লিখতে পারি। তো কৌণিক অংশের যেটা ভর, সেই ভরকে বলা হয় জড়তার ভ্রামক আই। কৌণিক যে ত্বরণ সেটাকে এ বলার জায়গায় আলফা বলা হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা সলভ করবো। যেমন যদি আমাদের রৈখিক অংশের কখনো গতিশক্তি চাই, ইকে ইজ ইকাল টু আমরা হাফ এম ভি স্কোয়ার দিই, হাফ এম ভি স্কোয়ার দিই। কিন্তু যদি এটা কৌণিক অংশের জন্য হতো তাহলে আমরা হাফ ব্যবহার করতাম। জড়তার ভ্রামক এম এর পরিবর্তে ভরকে বলা হয় জড়তার ভ্রামক আই, আর ভির পরিবর্তে ওমেগা স্কোয়ার, তার মানে এই শব্দে আমরা বের করি। সো সিমিলার টাইপ, শুধু একটু বুঝতে হবে। একটু বলি যে চেঞ্জগুলো কিভাবে হয়। এম যেটা জড়তার, এম কে ভর, এখানে হলো জড়তার ভ্রামক আই কৌণিক অংশের জন্য, যেটা এখানকার বেগ সেটা এখানকার জন্য ওমেগা, যেটা এখানকার এ সেটা এখানকার জন্য আলফা, যেটা এখানকার জন্য এস সেটা এখানকার জন্য হবে থিটা। ওকে, এরকম ইকুয়েশন। আচ্ছা, তাহলে এখানে যেটা আমরা এ ফিজিক্যাল টু এম এ লিখতাম, এ ফিজিক্যাল টু আমরা এম এ লিখতাম, এখানে হবে আই আলফা, আই আলফা। তো আলফার ভ্যালুটা আমার দেওয়া আছে, এক স্টেপ আমার হেল্প করা আছে, ঠিক আছে। আই ইকুয়াল জড়তার ভ্রামক, তাহলে কি হবে? এম কে স্কোয়ার হবে, সো এম কে স্কোয়ার আলফা। ওকে, এখন ভালো বসায় দিলে ক্যালকুলেশন শেষ। 1 ইন্টু 1 এর উপর স্কোয়ার ইন্টু 10। ওকে, তাহলে হবে আমার এটা, সেটা হচ্ছে যে 10। ওকে, 10ই হবে। এখন আমার ইউনিট লাগবে, তো তো ইউনিটের জন্য আমরা একটু এখানে দেখি যে ইউনিটের জন্য কি করা যায়, ঠিক আছে। আচ্ছা, ইউনিটের জন্য আমরা ব্যবহার করতাম কি, আর এফ, এফ আর। ওকে, এটার জন্য ইউনিট ছিল হচ্ছে নিউটন, এটার জন্য মিটার। ওকে, তাহলে আমরা নিউটন মিটার বসাই দিতে পারি। ক্লিয়ার? ওকে, এবার নিচের প্রবলেমটা দেখি। এটা আমাদের মহাকর্ষ বিকর্ষ থেকে কোশ্চেন করা হয়েছে। বলা হয়েছে একটা বস্তুর পৃথিবীর এত অংশের সমান দূরত্বে পৃথিবীর পৃষ্ঠের নিচে অবস্থিত, পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে অবস্থিত অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলছে। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণের মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি পৃথিবীর এইখান থেকে হাইটে, একটা নির্দিষ্ট হাইটে যদি জি এর মান বের করতে বলে, তাহলে আমাদের তার ভরের কনসেপ্টটা চেঞ্জ করতে হয়, কারণ এই জায়গাতে আমাদের এই জায়গাগুলো তো ফাঁকা। আমাদের ভর, পৃথিবীর যে ভরের পরিবর্তন হচ্ছে কিনা এটা আমাদের কল্পনায় আনতে হয় না। কিন্তু যখন এই পৃথিবীর থেকে আমরা ভেতরের দিকে যাব, এইরকম পয়েন্টে যদি জি এর মান বের করতে বলে, তখন এই বরাবর যদি স্ফিয়ার কল্পনা করি, তাহলে এই যে ভর, এই অংশের ভরগুলো আমার বাদ চলে যায়। ওকে, তখন যদি নিচের দিকে যাই তখন আমাদের ভরটাকে কাউন্ট করতে হয় এবং ভর কী চেঞ্জ হচ্ছে সেটা জানতে হয়। তাহলে এটা যদি পৃথিবী হয় গভীরে যায়, তাহলে এই অংশে যে মাটির ভরগুলো আছে উপরের দিকে, এগুলো বাদ চলে যায়, তার ভরকে কনসেপ্টে আনতে হয়। আর পৃথিবীর ব্যাসার্ধ যদি আমার টোটাল আর হয়, তাহলে নির্দিষ্ট গভীরতায় যদি আসি, এইচ গভীরতায় আসি, তার মানে এই পয়েন্টটা হবে আর মাইনাস এইচ। ওকে, আর মাইনাস এইচ, তার মানে আমরা জি এর ভ্যালু জানি, জি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে, জি এর ইকুয়েশন আমরা জানি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এটা এখন জি ইকুয়াল টু, যদি আমরা এই সি এম, ওকে, যদি একটু গভীরে যাই তাহলে জি হবে আর স্কোয়ারের জায়গায় হবে আর মাইনাস এইচ, যেহেতু গভীরে ঢুকছি এই জন্য, ঠিক আছে। এম আমরা কিন্তু জানি যে রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, আর গুণ করলে পাবো এম ইকুয়াল টু ভি রো, ভি রো পাবো। তার মানে এই এম এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে ভি রো।
ঠিক আছে, পৃথিবীর আয়তন, পৃথিবীর ঘনত্ব। এখন আয়তন কতটুকুর হবে, যতটুকু আমরা কনসিডার করব যে গভীরতায় ঢুকছি, তাহলে যতটুকু গভীরতায় যাচ্ছি তাহলে এই পোর্শনটুকু নাই হয়ে যাবে, পৃথিবীর এই অংশটুকুর ভর কাউন্ট করা যাবে না, সো ওইভাবে আগাইতে হবে। তাহলে জি আর মাইনাস এইচ, আচ্ছা ভি, ভি আয়তন, আয়তন মানে ক্ষেত্রফল গুণ উচ্চতা। তো আমরা সরাসরি আয়তন জানি যে গোলকের স্ফেয়ারের জন্য যে আয়তন যেটা হবে ফুটবল 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে আর কিউব মানে কি হবে এখানে আর মাইনাস এইচ যেটা সেটা। আচ্ছা আচ্ছা, এখানে আর স্কোয়ার হবে 4/3 পাই আর কিউব হবে ইন্টু রো, রো থেকে যাবে। ওকে, কেন এখানে আর মাইনাস হয়েছে হলো কারণ সে এই যে ভর যেটা বের করতেছি বাইরের ভরটা এখানকার কাউন্ট হবে না আয়তনের জন্য, বাইরের আয়তন যেটা আমার সেটা কাউন্ট হবে না এই জন্য। ওকে, শুধুমাত্র ভেতরে যে জায়গাতে আমি এই আর মাইনাস এইচ কাউন্ট করতেছি ততটুকু নিতে হবে। এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে শুধু আর মাইনাস এইচ। ক্লিয়ার? ওকে, এখন আমি একটু এই কোয়েশ্চেনটা সাজাই, দেখা যাক কী হয়। সেটা হচ্ছে প্রথমে আমি 4/3কে সামনে নিলাম, পাইটাকেও সামনে নিলাম, তারপরে দুই থেকে সামনে নিলাম, তারপরে থাকে হচ্ছে আর মাইনাস এইচ আর থাকে রো। ওকে, এইবার এই যে এইচের ভ্যালুটা কতটুকু গভীরতার বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয় এর 1/10 অংশে, তার মানে r/10 অংশে। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধের এর মানে গুণ r/10 অংশের সমান দূরত্বে কী হবে, তার মানে এইচের ভ্যালুটা হচ্ছে r/10। ওকে, তাহলে 4/3 পাই জি রো আর মাইনাস r/10। ওকে, মানে এটা হবে 4/3 পাই জি রো, এখানে একটু লসাগু হবে, সেটা হচ্ছে 10 হবে, 10 আর মাইনাস আর 9 আর হবে। ক্লিয়ার? ওকে, এখন দেখি একটু এটা দ্বারা এটা কাটা যায় 3, এটা দিয়ে কাটলে 2 হয়, এটা দিয়ে কাটলে 5 হয়। ওকে, তার মানে 3 দুগুণা হয় হলো 6, তার মানে 6/5, তারপরে হবে পাই জি আর রো। এই ভ্যালুগুলো অপশানে সবার জন্যই দেওয়া আছে, এইভাবে অ্যান্সার দেওয়া আছে, কোথাও 6/5 আছে, কোথাও 4/3 আছে, এরকমভাবে অ্যান্সার দেওয়া আছে। তো আমাদের এটার দিকে তাকাইলে আমাদের যদি 6/5 আসে তাহলে এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, অপশানে এইভাবে অ্যান্সারটা দেওয়া ছিল। এটা হয়তো আগে পরে করা আছে, এটার উপর ডিপেন্ড করবে না, আমরা এটার উপর অ্যান্সার হবে। ঠিক আছে, আর যেহেতু জি চেয়েছে ইউনিট যদি দেওয়া থাকে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে কোন অপদ্রব্য মিশিয়ে এন টাইপ অর্ধ পরিবাহী তৈরি করা হয়। ঠিক আছে, এন টাইপের জন্য এন টাইপ আর পি টাইপ রাজশাহী ইউনিভার্সিটির জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন, তবে জাহাঙ্গীরনগরেও দেখা যায় এন টাইপ আর পি টাইপের কোশ্চিন। ওকে, এন টাইপ অর্ধপরিবাহী মিষ্টি তৈরি করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে 15 নাম্বার গ্রুপ, পর্যায় সারণীর 15 নাম্বার গ্রুপ। আর যদি আমরা পি টাইপের কথা বলি তাহলে আমাদের লাগে হচ্ছে 13 নাম্বার গ্রুপ। ওকে, একটু মনে করা যাক যে এন দিয়ে শুরু হয়েছে, আমরা এইভাবে মনে করতে পারি যে নাইট্রোজেন দিয়ে শুরু হবে, নাইট্রোজেন আমাদের 15 নাম্বার গ্রুপের প্রথম এলিমেন্ট। ওকে, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, তারপরে আমাদের আর্সেনিক, তারপরে আমাদের হচ্ছে অ্যান্টিমনি, এতটুকু হলেই হবে, এর বেশি লাগবে না, নিচেরগুলো রেডিও অ্যাক্টিভ মৌল তো আলোচনা করা হয় না। ওকে, তারপরে হচ্ছে বোরন, তারপরে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে গ্যালিয়াম, তারপরে হচ্ছে ইন্ডিয়াম। এটার পরে যদি আছে হলো বিসমাথ আছে, আর এটার পরে আছে হচ্ছে থ্যালিয়াম, টিএইচ না টিএল। ওকে, থ্যালিয়াম। তো এটার ছিল বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে কোনটা মিশ্রিত করা হবে, যেহেতু এন টাইপের কথা বলেছে তাহলে 15 নম্বর গ্রুপের এগুলো থাকবে। ঠিক আছে, এই মৌলগুলো থাকবে, এগুলো দিয়ে তৈরি করা যায়। যদি একই টপিক থেকে বিভিন্ন জায়গায় কোশ্চেন হয় তাহলে এই সবটা যদি আমরা মুখস্থ রাখতে পারি যে আমাদের এন টাইপের জন্য আমাদের লাগবে হচ্ছে 15 নম্বর গ্রুপ বা ত্রিযোজী মৌল, সরি পাঁচযোজী মৌল, আর হচ্ছে আমাদের পি টাইপের জন্য লাগবে ত্রিযোজী মৌল অথবা 13 নম্বর গ্রুপ। ঠিক আছে, আমরা এভাবে লিখতে পারি যে 5 যোজি। ঠিক আছে, 5 যোজি, ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন আছে, আর এটা হচ্ছে ত্রিযোজী,
জুজি, ঠিক আছে, এভাবে মুখস্থ রাখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবার বলা হচ্ছে 12 নম্বর, 3টি ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মোট ধারকত্ব, ঠিক আছে। তো 2টি ধারকের মান হচ্ছে 3 এবং এত হলে তৃতীয় ধারকের যেটা মান সেটা বের করতে হবে। তো মোট ধারকত্ব দেওয়া আছে। আমরা জানি যে আমরা যে রোধের ক্যালকুলেশনগুলো যেভাবে তুল্য বের করি, আর আমাদের যে ধারক দেওয়া আছে এখানে বিভিন্ন স্ফেরিক্যাল আছে, প্যারালাল প্লেট ধারক আছে, বিভিন্ন ধারক আছে। তো ধারকের জন্য ঠিক এই রোধ বের করা, তুল্য রোধ বের করার জন্য যে আমরা শিখছি তার ঠিক অপোজিট কাজগুলো করতে হয়, ঠিক আছে, অপোজিট কাজগুলো করতে হয়। বলা হচ্ছে শ্রেণীবদ্ধ বিন্যাস, ঠিক আছে, যে ধারকগুলো বলা হচ্ছে সেগুলো শ্রেণীবদ্ধভাবে আছে এইভাবে। এটা একটা ধারক, ধারকের সাইন এরকম, পরে আরেকটা ধারক এভাবে আছে, আরেকটা ধারক এভাবে আছে। তো রোধ থাকলে কি করতাম আমরা, যে এটা যদি আমরা বলি যেটা ক্যাপাসিটর 1, এটা হচ্ছে ক্যাপাসিটর 2, এটা ক্যাপাসিটর 3, তাহলে আমরা তুল্য বের করতাম। ইকুইভ্যালেন্ট কীভাবে বের করতাম, যোগ করে দিতাম C1 প্লাস C2 প্লাস C3, যে যদি এটা রোধ হতো। কিন্তু এইখানে ঠিক অপোজিটগুলো হবে, তাহলে 1 ডিভাইডেড বাই CE ইকুয়াল টু হবে 1 ডিভাইড বাই C1। প্যারালালে যেটা থাকলে হতো, রোধ যেটা প্যারালালে থাকলে হতো সেটা এখানে ক্যাপাসিটর বেলায়, ধারকের বেলায় সেটা এই ফর্মুলা দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে, উল্টা 1 ডিভাইডেড বাই C2 প্লাস 1 ডিভাইডেড বাই C3। ওকে, তো এই জায়গা থেকে এটার ভ্যালু দেওয়া, মানে 1 বাই এই যে মোট ধারকত্ব যেটা এটা দেওয়া, সেটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে, হ্যাঁ, ইকুয়াল টু C1, একটার ভ্যালু দেওয়া 1/3 প্লাস একটার ভ্যালু হচ্ছে 1/6, আর একটা বের করতে হবে সেটা হচ্ছে 1/C3। এই 3 এটাই বের করতে হবে। তো এগুলো এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, বোঝা যায়। এটা সলভ করলে হবে C3 ভ্যালুটা হবে 2। ওকে, এমনি এটা লসাগু করে সলভ করা যায়, এমনি তো সলভ করা যায়। ওকে, আচ্ছা, পরে ডান পাশে অঙ্কিত বর্তনী, হ্যাঁ, এটা যেটা এই করা হয়েছে সেটা হলো স্থির তড়িৎ থেকে, এটা পরবর্তী চ্যাপ্টার যেটা চলতড়িৎ থেকে কোশ্চেন করা হয়েছে। তো বলা হচ্ছে ডান পাশে অঙ্কিত যে বর্তনী, এই জায়গায় R1 এর ভ্যালু 10, এটার ভ্যালু হচ্ছে 10 ওমেগা, এটার ভ্যালু হচ্ছে 10 ওহম, এটার ভ্যালু হচ্ছে 10 ওহম। ওকে, তো দুইটা দেওয়া আছে আসলে এটা এভাবে ছিল আর একটা ছিল এভাবে, দুইটা দেওয়া ছিল আমাদের তড়িৎচালক শক্তি, সেটা হচ্ছে যে আমার 10 ভোল্ট আর হচ্ছে 5 ভোল্ট। যেহেতু এটা একই দিকে আছে, একই ডিরেকশনে, সো এটা হচ্ছে তুল্য যে তৈরি করবে ইএমএফ, তুল্য ইএমএফ ভ্যালুটা হবে 10 প্লাস 5 ইকুয়াল টু 15। তাহলে এটা এমনি এমনি সলভ করা যায়। এটা হচ্ছে 10, এটা 10, তাহলে এদের তুল্য হবে অর্ধেক ইকুয়াল টু হবে 5, 5 এর সাথে এটা বা শ্রেণীতে আছে হবে 15, ঠিক আছে, তাহলে 15। তো এটার মান হচ্ছে ই, ঠিক আছে, ই অর্থাৎ ভি দেওয়া আছে, তাহলে আই ইকুয়াল টু হবে ভি ডিভাইডেড বাই আর, তার মানে হবে ভির মান কত জানো, 15 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 15, সো এখানে হবে 1 অ্যাম্পিয়ার। ওকে, এটা অ্যান্সার হবে 1 অ্যাম্পিয়ার। খুবই ইজি দিয়েছে। দেখা যাচ্ছিল যে আমরা একটু বর্তনী কঠিন দিলে একটু বেশি সলভ করার জন্য আগ্রহ দেখাই, কিন্তু ভেক্টরের কোশ্চেন ইজি হয় বা এগুলোর কোশ্চেন একটু হার্ড হয়। এখানে উল্টাটা হয়েছে, দেখলাম ভেক্টরে যে একক ভেক্টর কোশ্চেনটা ওটাই একটু তুলনামূলকভাবে একটু ক্রিটিক্যাল করে দিয়েছে, একটু লেন্থি প্রসেস সলভ করতে হচ্ছে, আর এই দুই জায়গা থেকে কোশ্চেন ইজি করছে। ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে একটা বাল্ব জ্বলছে, এই বাল্বের গায়ে, ঠিক আছে, বিদ্যুতের বাল্বের গায়ে লেখা আছে হচ্ছে, এই জায়গাতে লেখা থাকে, কি লেখা আছে যে 40 ওয়াট আর 200 ভোল্ট, ঠিক আছে। তো এরকম সলভ করার জন্য আমরা কি দেখব, ওয়াট কার জন্য হয়, ক্ষমতার ইউনিট হচ্ছে ওয়াট, ঠিক আছে, দিলাম। ভি কার জন্য হয়, ভোল্ট, সেটা হচ্ছে ভির জন্য হয়, ঠিক আছে, ভোল্টেজ দেওয়া আছে। বের করতে বলছে কি, রোধ বের করতে বলছে, এই তিনটাকে নিয়ে আমার ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে। তো কোশ্চেন এখান থেকে দিয়েছে, কোশ্চেন অনেকভাবে দিতে পারে, সেটা হলো আমরা পি এর জন্য যে ইউনিটগুলো সেটা একটু দেখব। আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভিআই, মনে রাখার উপায় হলো পি হচ্ছে পারবো না ভাই, পারবো না ভাই, এই কোশ্চেন থেকে হয় পি ইজ ইকুয়াল টু ভিআই, ঠিক আছে, এই ছন্দ দেখে এটা মনে রাখতে পারবো। তো ভি ইজ ইকুয়াল টু যেহেতু আই আর, এখানে যদি আই আর বসাই তাহলে পরের ইকুয়েশন পাবো আই স্কোয়ার আর। ওকে,
যদি আমরা এই ইকুয়েশানে আবার আর এর ভ্যালু বা এর ভ্যালু বসাই, তখন আরেকটা পাবো হলো ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ওকে, আই ইজ ইকুয়াল টু যদি ভি ভাগ আর বসাই, তখন আবার দেখা যাবে ভি স্কোয়ার বাই আর পাবো। ঠিক আছে, তিনটা ইকুয়েশন। তো আমরা একটু দেখবো যে এই ইকুয়েশনের মধ্যে ক্ষমতার ইকুয়েশন কোনটাকে নিয়েছে, পি ভি আর। ঠিক আছে, এটাও পি, এটাও পি ভি আর তে যে ইকুয়েশন সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা, এটাকে নিয়েছে। সো আমরা এটাতে সলভ করবো। ওকে, একটু বলি যে যদি কখনো এ ইকুয়াল টু বি বাই সি হয়, তো লেন্দি প্রসেসে কী করে সবাই, কিছু নাই মানে 1, এ সি ইজ ইকুয়াল টু নাকি বি, দেন সি ইকুয়াল টু হয় বি ডিভাইডেড বাই এ। সি এর ভ্যালু বের করার জন্য। তো আমরা দেখতে পাই যে সি যখন বের করছি এ এখানে চলে আসছে, তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, ঠিক আছে, এখানকার ভ্যালু এখানকার ডিরেক্টলি এক্সচেঞ্জ করা যায়। তার মানে কখনো যদি এরকমভাবে থাকে এ ইকুয়াল টু 1/x, এক্স ইকুয়াল টু হবে 1/a, সরাসরি লেখা যায়। তো এই জায়গা থেকে একটু দেখবো চেয়েছি রোধ, তার মানে আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আর বের করতে হবে, তো এটা তো ইকুয়েশনে সবসময় এক্সচেঞ্জ করা যায়, তাহলে ভি স্কোয়ার বাই কী হবে, পি হবে। ওকে, তো এটার ভি স্কোয়ারের ভ্যালু কত, ভির ভ্যালু হচ্ছে 200-র উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত, 40। ওকে, তাহলে একটু দেখি এটাকে আমরা 200কে, যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না, 200কে এভাবে লিখবো, 40কে এভাবে লিখবো, 4 0 কাটা যায়, 4 5 20 কাটা যায়, 5, সো 10 হয় 1000 ওয়াট হয়। ওকে, যদি আমরা কিলো ওয়াটে নিই তাহলে হয় 1 কিলো ওয়াট অ্যান্সার। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য এটা ল্যামডা হবে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি এর মধ্যে সম্পর্ক চেয়েছে। এটা খুবই ইজি কোশ্চেন করছে, সেটা হলো যে আমরা জানি ই ইজ ইকাল টু ইজ প্রপোর্শনাল টু নিউ। ঠিক আছে, তো সেখান থেকে আমরা পাই, যদি প্রপোর্শনাল উঠে যায় এইচ নিউ পাই, নিউ ইকুয়াল টু আবার সি ভাগ ল্যামডা লেখা যায়, তাহলে এইচ সেখানে সি ডিভাইডেড বাই ল্যামডা লেখা যায়। তো সরাসরি ডিরেক্টলি লিখতে পারি ই ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, এটাই আমাদের সেই সম্পর্ক, সরাসরি অপশানে দেওয়া ছিল, অ্যান্সার দেওয়া যায়। ওকে, আমরা জানি একটা সোর্স লাইটকে এভাবে যদি দ্বিচির মাধ্যমে করি, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, এখান থেকে কোশ্চিন আসে, সেটা হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা, দ্বিচির পরীক্ষা। আসলে এটা ওখান থেকে কোশ্চিন আসে নাই, আসছে হচ্ছে উপরিপাতন থেকে। আমরা জানি উপরিপাতনের ফলে তরঙ্গের যদি কী হয়, দুটি আলোক রশ্মির উপরিপাতনের ফলে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা যে সৃষ্টি হয়েছিল, জানি আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা হয়েছিল, এবং এই ঘটনাকে বলা হয় বাতিচার। কি বলা হয়, বাতিচার। ঠিক আছে, বাতিচার। তো আমরা এখান থেকে এতটুকুই, জাস্ট জ্ঞানমূলক যেহেতু কোশ্চেন করেছে সরাসরি, আমি আগেও দেখালাম যে অনেক বড় বড় ম্যাথ ছিল, তো ওইগুলো দেখা যাচ্ছে এই টপিকে কিন্তু খুব কম সময়ের মধ্যে করা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এটা বুঝতে পারি যে এগুলো দেখা যায় যে প্রত্যেকটা এমসিকিউর জন্য 40 সেকেন্ড করে সময় পাই, যদি মনে করি যে সম্পূর্ণ বাদ দিয়ে 40 সেকেন্ড সময় পাই। তো কিছু জিনিস দেখা যায় যে 20 সেকেন্ড 10 সেকেন্ড দেখার সাথে সাথে অ্যান্সার হয়ে যায়। তো এই জায়গাগুলোতে আমরা কি করব, সময়কে সেভ করব, করে আমরা যেই ম্যাথগুলো একটু বড়, সেগুলো সলভ করব। দ্যাটস ইট। ওকে, আর একটা প্রবলেম দেখা যাক, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম, এভাবে লেখা হয়। আমরা জানি, একটু দেখি এখান থেকে, যদি একটা মৌল এইভাবে লেখা হয়, তার পারমাণবিক সংখ্যাকে এইচ পজিশনে লেখা হয়, তার ভর সংখ্যাকে এই জায়গাতে লেখা হয়, কয়টা পরমাণু আছে সেটা এখানে লেখা হয়, আর তার চার্জ বা যোজ্যতা, যেটা চার্জ সংখ্যাকে এই জায়গাতে লেখা হয়। ঠিক আছে, তার মানে এই জায়গাতে যেটা ডিনোট করছে সেটা তার পারমাণবিক সংখ্যা জেড, এই জায়গাতে যেটা থাকছে সেটা হচ্ছে তার ভর সংখ্যা এ। সো কোশ্চেনে খুব সিম্পল একটা কোশ্চেন করছে, নিউটন সংখ্যা। যেহেতু এগুলো ছোটো কোশ্চেন করছে, ওই যে বড় বড় ম্যাথ করলাম দেখা যায় যে 2 মিনিটের মতো সময় লাগছে, তো ওই জায়গাগুলোতে আসলে এই সময়গুলোকে কাজে লাগানো যায়, এগুলো খুব দ্রুত অ্যান্সার করতে হয়। সেটা হচ্ছে এ মাইনাস জেড করলে আমরা নিউটন সংখ্যা পাবো। সো 27 - 13 = 14।
এতটি কি থাকবে নিউট্রন। এই জায়গা থেকে সাজেশন হলো এই চ্যাপ্টার যেটা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন মেইনলি আসে হচ্ছে যে বিটা কয় হবে, কয়টা নিউটন হবে, একটু ওই যে ইকুয়েশনগুলো সলভ করতে হয় ওই টাইপের। ওকে, আমরা একটা কার্নোচক্রের প্রবলেম দেখব এবং সেখান থেকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেখব। ওই জায়গা থেকে একটু বলি যে জাহাঙ্গীরনগরের বাস থেকে শুরু করে প্রত্যেকটা লোগো ডিজাইনে সবসময় আমাদের গ্রিন কালারটা ইউজ করা হয়, আর তাদের বাসের কালারটাও নীল, এই জন্য এই কালারটাকে চুজ করছি আর কি। দেখা যাক সলভ করি কীরকম কোশ্চেন করছে। বলে যে একটা কার্নো ইঞ্জিন, এই যেটা একটা কার্নো ইঞ্জিন, ভালো করে দেখলে বোঝা যাচ্ছে এটা একটা কার্নো ইঞ্জিন, ঠিক আছে। তো এই কার্নো ইঞ্জিনে বলা হয় যে এত তাপমাত্রা পরিসরে কাজ করে। তো প্রথম কাজ হলো এই জিনিসগুলোকে আগে কেলভিনে দেওয়া দেওয়া, ঠিক আছে। 300 সাথে যদি 273 যোগ করে 500, সেখানে 600 কেলভিন হয়। আর এটাকে যদি নেই তাহলে সরাসরি 300 কেলভিন হয়। ওকে, তো এটা যদি একটু বেসিক দিয়ে করতে চাই একটু বেশি সময় লাগবে। ওকে, তো আমরা যদি এটা দিয়ে করতে চাই একটু বেশি সময় লাগে। তো আমি যেভাবে সলভ করি এটার জন্য সেটা হচ্ছে যে আমরা এভাবে একটু দেখবো, এটা ডাব্লু ডিভাইডেড বাই কিউ হয়। ওকে, তারপরে হয় T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, এইভাবেই তো সলভ হয়। ইকুয়েশন তো এভাবে আসে। তো এখান থেকে যদি আমরা সলভ করি, ইকুয়েশন দিয়ে সলভ করব, তারপরে সহজে কীভাবে করা যায় সেটাও বলবো। ইকুয়েশন দিয়ে সলভ করি তাহলে দেখা যায় যে যেটা বর্জন করছে তাপ সেটা হচ্ছে ডাব্লু। ওকে, তাহলে এখানে ডাব্লুর মান হচ্ছে 3000 ডিভাইডেড বাই আমরা কি পরিমাণ তাপ গ্রহণ করছে, গৃহীত তাপ হচ্ছে পি দেওয়া আছে, ইকুয়াল টু T1। ওকে, T1 মানে হচ্ছে সে এই যে যে ফর্ম প্রথম যেটা সেটা আমরা নেব, তাহলে 600 কেলভিন মাইনাস এই জায়গা থেকে T2 হচ্ছে কত পরিসরে কাজ করে, লোয়েস্ট পয়েন্টটা হচ্ছে 300 ডিভাইডেড বাই এখানে কত হবে 600। ওকে, তাহলে যদি এই জায়গায় দেখি তাহলে 3000 ডিভাইডেড বাই পি ইকুয়াল টু এই জায়গাতে হয় 300 ডিভাইডেড বাই 600 ইকুয়াল টু 1/2 হয়। সো পি ইজ ইকুয়াল টু হবে 6000 জুল হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে যে পরিসরটা দেওয়া আছে সেখানে হচ্ছে এটা আমাদের T1 ভালো ছিল, এটা আমাদের T2 ভালো ছিল। দ্যাটস ওয়াই অ্যান্সারটা এভাবে 3000 জুল ছিল, যেটা তাপ বর্জন করছে কৃতকাজ, এবং হচ্ছে যে কতটুকু নয় সেটা এরকম। ওকে, তো আমরা এটা এরকমভাবে ভাবতে পারি যে ডিরেক্টলি যেভাবে সলভ করা যায় সেটা হচ্ছে যে আমার পরিসরটার দিকে একটু দেখবো, ঠিক আছে। যে 3000 এমনি অ্যান্সারটা দেখি তারপর সিদ্ধান্তে যাই যে সে গৃহীত তাপ যেটা নিচ্ছিল 6000, ওকে, এবং বর্জন করছিল কত 3000। ওকে, তার মানে যতটুকু নিচ্ছিল তার অর্ধেক কী করছিল, বর্জন করছিল। যেখানে তাপমাত্রা সে 600 কেলভিন নিচ্ছিল এবং কত বর্জন করছিল যেন 300 বর্জন করছিল, ঠিক আছে। তাপমাত্রা এরকম কেলভিন, তার মানে তাপমাত্রা 600 থেকে 300 হচ্ছে, আর কাজও এরকমভাবে কি হচ্ছে, অ্যান্সারগুলো অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটার অ্যান্সার 600 থেকে 300 হচ্ছে, সো এটাও হবে 300 থেকে 600 হচ্ছে, এই জায়গায় একটু মিস্টেক, 300 থেকে 600 দিকে যাচ্ছে। সো এখানে যেহেতু 3000 আছে তো 6000 যাবে, এটা অ্যান্সার। ওকে, এইভাবে অ্যান্সারটাকে ভাবা যায়, সরাসরি ইকুয়েশন দিয়ে করলে এরকম হয়। তো এই প্রবলেমটা দেখি তাহলে একটু বুঝতে পারবো। বলা হচ্ছে এখানে তো পরিসরে কাজ করে, এই জন্য সরাসরি ডিরেক্টলি দেওয়া না। রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন দেখবো, এই জায়গাতে ডিরেক্টলি বলে দেওয়া আছে, সেটা হচ্ছে একটা কারণ এই তাপমাত্রা কী করে, গ্রহণ করে। তাহলে 427 মানে হচ্ছে আপনার 400, 200, 600, 700, ঠিক আছে। 700 কেলভিন তাপমাত্রা কী করছে যেন, গ্রহণ করছে। এটা হচ্ছে তাপমাত্রা গ্রহণ করছে, এবং তাপমাত্রা বর্জন করলো কত 300। ওকে, 400, 200, 700, আর বর্জন করছে হলো এটা 77। হ্যাঁ, তাহলে 350 তাপমাত্রা হচ্ছে 350 কেলভিন। ওকে, তার মানে যেই তাপমাত্রা নিচ্ছিল তার অর্ধেক পরিমাণ বর্জন করছিল। ওকে, এখন আমরা এখানেও দেখলাম যে সিঙ্কে যেটা বর্জন করে সেটা হলো তার কাজের সমান, ঠিক আছে। সিঙ্কে যেটা বর্জন করবে, ইঞ্জিনটা সিঙ্কে যে তাপটা বর্জন করবে সেটাই তার কৃত কাজ। ওকে, তার মানে সে
700 নিয়ে যতটুকু নিচ্ছিল তার অর্ধেক পরিমাণ সিককে কী করছিল, বর্জন করছিল। তার মানে এটাই তার কর্মদক্ষতা, সে 700 নিয়ে 300 বর্জন করে, এই কর্মদক্ষতায় সে কাজ করে। ওকে, তার মানে সে যে পরিমাণ নেয় তার অর্ধেক পরিমাণ কাজ করে। তাহলে পরে বলা হচ্ছে যে 1 কিলো ক্যালোরি সমান তাপ কী করে সে গ্রহণ করে, কী করে 1 কিলো ক্যালোরি সমান। তো আসলে 1 কিলো ক্যালোরি সমান একটু দেখি, আমরা জানি হচ্ছে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। ওকে, 4.2 জুল। তার মানে হবে 1 যদি কিলো ক্যালোরি হয় তাহলে কি হবে সেটা 4.2 কিলো জুল। ওকে, এরকম। তার মানে সে যদি 4.2 নেয়, ওকে, তার মানে আমরা এভাবে বলতে পারি, অপশান যেহেতু আমাদের এভাবে দেওয়া আছে যে 4.2 কিলো জুল তাপ কী করে সে গ্রহণ করে, সো তার অর্ধেক পরিমাণ সে কী করবে, কাজে রূপান্তর করবে। অর্ধেক কত, 2.1 কিলো জুল। তো আমরা যদি একটু প্রশ্ন ব্যাংক দেখি তাহলে দেখবো এটাই অ্যান্সার ছিল। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, সামারিটা করে দিই, সেটা হচ্ছে যে তাপমাত্রা যে পরিসরে কাজ করে, হ্যাঁ, একটা ইঞ্জিন সম্পূর্ণটা কাজে রূপান্তরিত করতে পারে না। যে তাপমাত্রা নেয় তার অর্ধেকটা সে কী করছে, অর্ধেক পরিসরে কাজ করছে। যে তাপমাত্রা নেয় তার অর্ধেক পরিসরে কাজ করছে, তাহলে যে শক্তিটা সে নিবে তার অর্ধেকই সে কাজে রূপান্তর করবে। তো দ্যাটস ওয়াই এখানে দেখা যাচ্ছিল যে সে 27 নিয়ে 300 নিয়ে 600 রূপান্তর করছিল। তার মানে সে 600 নিয়ে 300 রূপান্তর করছিল। তাহলে সেই যে উৎস এখান থেকে 6000 নিয়ে 3000 রূপান্তর করবে। তার মানে আমরা এখানে যদি দিয়ে দিই 6000, সে 600 নিয়ে 300 রূপান্তর করছে, তাহলে 6000 নিয়ে 3000 রূপান্তর করবে। এইভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। আর একটা উপায় হলো যে 700 নিয়ে 350 রূপান্তর করছে, 350তে কাজ করছে, তাহলে 4.2 শক্তি নিয়ে এটা। তার মানে আমাদের টেম্পারেচার যেভাবে চেঞ্জ হবে আমাদের কিউ বা তাপ শক্তি সেভাবেই চেঞ্জ হবে। ক্লিয়ার?